শুরু করি। হ্যাঁ, আজকে যে কনসেপ্টটা আমরা দেখবো, এই কনসেপ্টটা হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। গতকালকে বলছিলাম আর কি। সো প্রবলেমটা আগে আমরা একটু খেয়াল করি। ধরেন অ্যাট টাইম জিরোতে, সে আজকে অ্যাট টাইম জিরোতে একটা স্টক 200 টাকায় ট্রেড হচ্ছে, আপনি 200 টাকায় বাই করলেন ওয়ান শেয়ার। একটা শেয়ার আপনি কিনলেন কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। বছর শেষে শেয়ারটার দাম হয়ে গেল 250 টাকা, এবং শেয়ারটি আপনাকে 5 টাকা ডিভিডেন্ড দিল। শেয়ারটি আপনাকে 5 টাকা ডিভিডেন্ড দিল। এই ডিভিডেন্ড আপনি রিইনভেস্ট করেননি, ডিভিডেন্ড আপনার কাছে আছে। আপনি কি করলেন? 1 বছর শেষে যখন 250 টাকা হলো, আরেকটা শেয়ার কিনলেন। এই শেয়ারটাই কিনলেন আরেকটা। তাহলে এখন কত দিয়ে কিনতে হবে? 250। 2 বছর শেষে ধরেন এই শেয়ারটা দাম 235 টাকা হয়ে গেল, এবং আপনাকে আরো 5 টাকা ডিভিডেন্ড দিল পার শেয়ার। তাহলে আপনার কাছে শেয়ার কয়টা? দুইটা। টোটাল ডিভিডেন্ড পেলেন 10 টাকা, আর 235 টাকা হলো। 235 টাকা আপনি শেয়ারটা বিক্রি করে দিলেন। বিক্রি করে না দিলে, আপনি যদি এই পয়েন্টে রিটার্নটা দেখেন, 235কে আমাদের ধরতে হবে আর কি। কোয়েশ্চেন হচ্ছে, আমি এই 2 বছরে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন আর্ন করেছি। কোয়েশ্চেনটা হলো, আমি এই 2 বছরে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন আর্ন করেছি। তো এইটার দুইটা মেথড আমরা দেখবো। একটা হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন, আর একটা হচ্ছে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। Money weighted rate of return is nothing but the internal rate of return. Question হচ্ছে, what is internal rate of return? Internal rate of return হচ্ছে আমার যে ক্যাশ আউটফ্লো হলো এন্ড আমার যে ক্যাশ ইনফ্লো হবে, এগুলো সবগুলোকে আমি কি করব? প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। যে রেটে ডিসকাউন্টিং করলে সাম অফ অল দি প্রেজেন্ট ভ্যালু উইল বি ইকুয়াল টু 0, সেটাই হবে কি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। সেটা ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে এটাকে বলা হয় কি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। তাহলে আমরা প্রথমে একটু ক্যাশ ফ্লো গুলো দেখি, যে আমার কখন কত টাকা ক্যাশ আউটফ্লো হচ্ছে এবং কখন কত টাকা ক্যাশ ইনফ্লো হচ্ছে, এইটা বের করা জরুরি। প্রথম কাজ। তো প্রথম কাজ কি আমার? ক্যাশ আউটফ্লো এবং ইনফ্লো গুলো বের করা। খেয়াল করে দেখেন, অ্যাট জিরোতে আপনি শেয়ারটা কিনেছেন কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে, আর কিছু করেন নাই। সো ক্যাশ আউটফ্লো কত? 200। অ্যাট ইয়ার ওয়ানে আপনি শেয়ারটা কিনেছেন 250 টাকা দিয়ে, কিন্তু ওই যে একটা শেয়ার ছিল আপনার, সেটা ডিভিডেন্ড পেয়েছেন কত টাকা? 5 টাকা। তাহলে আপনার নেট ক্যাশ আউটফ্লোটা কত? 5 টাকা আসলো, 250 টাকা চলে গেল। তাহলে ক্যাশ আউটফ্লো হচ্ছে 245। ওকে। অ্যাট ইয়ার টুতে আপনি দুইটা শেয়ার থেকে 10 টাকা ডিভিডেন্ড পেলেন, 5 টাকা করে দুইটা শেয়ার 10 টাকা ডিভিডেন্ড পেলেন। আর 235 এই প্রাইসে দুইটা শেয়ার কি করলেন? সেল করে দিলেন। তাহলে 235 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে আপনি 470 টাকায় এটা কি করলেন? বিক্রি করে দিলেন। টোটাল ক্যাশ ইনফ্লো কত হলো? 480। তাহলে আমরা যদি দেখি, টাইম জিরোতে আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে 200, টাইম ওয়ানে আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে 245, আর টাইম টুতে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে 480। টাইম জিরো যেহেতু মাইনাস 200, এটা তো জিরোতে, হুইচ মিনস এটা প্রেজেন্ট ভ্যালু কি 200, এটাকে ডিসকাউন্টিং করার দরকার নাই। মাইনাস 245, এটা ডিসকাউন্টিং করে 1 বছরে, মানে 1 বছর আগে ডিসকাউন্টিং করে নিয়ে আসবো, 1 বছর পরে আসে জিরোতে নিয়ে আসবো। তাহলে কি হবে? 1 প্লাস আর টু দি পাওয়ার 1 প্লাস 480 ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার, রাইট? এগুলো সব করলে ইকুয়াল টু হইতে হবে কত? 0। আর কত হলে এটা 0 হবে, সেটাই হচ্ছে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইনভেস্ট ওয়ার্ল্ডে এটাকে বলা হয় কি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। এইটা আমরা আইআরআর বের করার স্পেসিফিক ওয়ে আছে আমাদের ক্যালকুলেটরে। এটা আপনাদের যখন ক্যালকুলেটর আসবে, আমি আপনাকে দেখাই দিব যে ক্যাশ ফ্লোটা ইউজ করে কিভাবে আইআরআরটা বের করতে হয়। সিম্পল কিছু অপারেশন, কঠিন কিছু না।
আমি জাস্ট ইনপুট গুলো দিব, বলবো আইআরআর বের করতে, আইআরআর বের হয়ে যাবে। সো এটা আমি শিখাবো ওয়ান্স আপনাদের ক্যালকুলেটরটা আসছে। ওকে, অ্যাট দিস মোমেন্ট আমি এখানে এক্সেলে করে রেখেছি যে আইআরআরটা কত। সো আইআরআরটা হচ্ছে 5.34%। আইআরআরটা হচ্ছে কি 5.34%, মানে আমি যদি এই ক্যাশ ফ্লো গুলোকে 5.34% রেটে ডিসকাউন্টিং করি, তাহলে সাম অফ অল দি প্রেজেন্ট ভ্যালু উইল বি ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমরা বলবো মানি ওয়েটেড রেট অফ রিটার্নটা কত? মানি ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ দ্য আইআরআর। সো মানি ওয়েটেড রেট অফ রিটার্ন হচ্ছে 5.34%। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন বের করব। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন যে জিনিসটা মেজার করে সেটা হলো যে আমি যদি 1 টাকা ইনভেস্ট করতাম, টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মেজার করে বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি। আপনি কত টাকা ইনভেস্ট করছেন দ্যাটস নট দ্য ইস্যু। ধরে নিবে আপনি যদি 1 টাকা ইনভেস্ট করতেন, তাহলে 2 বছর শেষে আপনার কত টাকা হতো? আপনি যদি অ্যাট জিরোতে 1 টাকা ইনভেস্ট করতেন, তাহলে 2 বছর শেষে আপনার কত টাকা হতো সেইটা বের করে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হুইচ ইজ দ্য জিওমেট্রিক মিনটা কত, ওইটাই হবে কি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। তাহলে টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের মেইন কনসেপ্টটা কি? আমি 1 টাকা ইনভেস্ট করেছি ধরে নিচ্ছি, এবং 1 টাকা ইনভেস্ট করলে 2 বছর শেষে আমার কত টাকা হলো সেটা আমরা বের করলাম করে, তাহলে কত রেট অফ রিটার্ন হলে, কম্পাউন্ড রেট অফ রিটার্ন কত হলে, হুইচ ইজ দ্য জিওমেট্রিক মিন, গতকালকে আমরা পড়ছি। সো জিওমেট্রিক মিনটা কত হলে এই 1 টাকা উইল বিকাম দা যে অ্যামাউন্টটা বের হবে ওইটা হয়, সেইটাই হচ্ছে কি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আরেকবার বলছি, খেয়াল করেন। কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে প্রথমে ইনভেস্ট করেছি 200 টাকা, 1 বছর শেষে ইনভেস্ট করেছি 250 টাকা। এই একই শেয়ার কেউ হয়তো প্রথমে 250 টাকা ইনভেস্ট করতো, 1 বছর পরে 200 টাকা ইনভেস্ট করতো, রিটার্নটা কি করতো? ভ্যারি করতো। এই অ্যামাউন্টটা কি করতো? ভ্যারি করতো। আমরা ধরে নিচ্ছি কেউ যদি শুরুতে 1 টাকা ইনভেস্ট করতো, তাহলে শেষে কত হতো, কত রেট অফ রিটার্ন হলে ওই অ্যামাউন্টটা হয়, সেটাই হবে কি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। এটা একটা ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন, আপনি শুরুতে কত টাকা ইনভেস্ট করেছেন? অ্যাট জিরোতে 200 টাকা। ইয়ার 1 মানে 1 বছর শেষে আপনার কত টাকা শেয়ারের দাম? 250 টাকা। ডিভিডেন্ড কত? 5 টাকা। তাহলে 1 বছরে কত রেট অফ রিটার্ন হয়েছে? আনসার হচ্ছে 250 যোগ 5, which is the ending value, divided by 200 minus 1. So 255 divided by 200 minus 1. এটা করলে আমরা কত পাবো? এটা করলে আমরা পাবো 27.5%। আমাদের প্রথম বছরের রিটার্ন হয়েছে কত? 27.5%। এর মানে হচ্ছে আমি যদি 1 টাকা ইনভেস্ট করতাম, 1 plus R1, R1 is the 27.5% রিটার্ন, তাহলে 1 বছর শেষে আমার এটা হতো 1 plus R1। এটা কি বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? আমি যদি 1 টাকা ইনভেস্ট করতাম, তাহলে এই রেট অফ রিটার্নে 1 বছর শেষে আমার টাকা হতো কত? 1.275। 27.5 ইজ দ্য রিটার্ন, আর 1 টাকা ইজ মাই কি প্রিন্সিপাল। বুঝা গেল? আচ্ছা, তাহলে এভাবে করে আমরা R1টা পেলাম। সিমিলারলি আমার R2 লাগবে। সেকেন্ড বছরে রিটার্ন দেখেন, সেকেন্ড বছরে আপনার শেয়ারের দাম কত বছর শেষে? 235। ডিভিডেন্ড পেয়েছেন কত? 240। বছর শুরুতে শেয়ারের প্রাইসটা কত ছিল? 250। তাহলে 250 থেকে বছর শেষে 240 হয়ে গেছে, তাই না? তাহলে ইয়ার 2 তে আমার লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। কিভাবে বের করব? আগের মতোই 235 প্লাস 5 ডিভাইডেড বাই বছরের শুরুতে যে প্রাইসটা ছিল 255 না, আমি তো ডিভিডেন্ডটা রিইনভেস্ট করি নাই। বছরের শুরুতে আমার ইনভেস্টমেন্ট কত ছিল? 250 আর কি। সো ইট ইজ 250। ওকে, মাইনাস 1, এটা করলে আমরা পাবো R2 which is -4%। ওকে,
তাহলে এক বছর শেষে আমার যে 1+R1 ছিল উইচ ইজ 1.275, এইটাই তো কম্পাউন্ডিং হলো at the rate of -4% রেটে, which means এটার সাথে গুণ করব কি 1+R2, তাই না? সো 1+R2 করে আমার রেজাল্টটা হবে কত? আমার রেজাল্টটা হবে যে আমি যদি করি ইকুয়াল টু 1+0.275 multiplied by 1+0.04, এটার এন্ডিং রেজাল্টটা হচ্ছে 1.224। এর মানে হলো আমি যদি 1 টাকা ইনভেস্ট করতাম বছরের শুরুতে একদম জিরোতে, 2 বছর শেষে আমার কত টাকা হতো? 1 টাকা 22 পয়সা, 1.224 আর কি হতো। তাহলে 1 টাকা 2 বছর পরে 1.224 হওয়ার জন্য 2 বছরের এভারেজ কম্পাউন্ডিং রেট অফ রিটার্নটা কত হবে? সেই রেট অফ রিটার্নটা হচ্ছে 10.63%। সেই রেট অফ রিটার্নটা কত? 10.63%। এটা আমরা কিভাবে করব? 1+R1 ইন্টু 1+R2 টু দি পাওয়ার হাফ -1। এইটা করলে আমার চলে আসবে 10.63%। এই 10.63%টাই হচ্ছে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। এই 10.63%টাই হচ্ছে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। এটা কি বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? তাহলে আমার টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন কি মেজার করছে? যে আমি যদি 1 টাকা ইনভেস্ট করতাম, বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, মানে আমি টাকা উইথড্র করছি না, আবার নতুন করে টাকা ইনভেস্টও করছি না, বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজিতে আমার টাইম হোল্ডিং পিরিয়ড শেষে হুইচ ইজ এখানে 2 বছর, আমার অ্যামাউন্টটা কত? আমরা দেখলাম 1.224 ইজ দ্য অ্যামাউন্ট। 1 টাকা হয়ে যাবে 1.224। তাহলে এই 2 বছরে আমার কম্পাউন্ড এভারেজ গ্রোথ রেটটা কত? হুইচ ইজ 10.60%। মানে 1 টাকা 1 বছর শেষে 1.1063 হয়েছে। সেইটা আবার 1.1063 সাথে গুণ করলে আমরা পাচ্ছি 1.224। বুঝা গেল? সো এভারেজ রিটার্নটা হচ্ছে এখানে কত? 10.60%। তাহলে খেয়াল করে দেখবেন যে এখানে লক্ষণীয় বিষয় দুইটা। একটা হচ্ছে দুইটা অ্যামাউন্ট ডিফারেন্ট, মানি ওয়েটেড রেট অফ রিটার্ন এবং টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন একই রেজাল্ট আপনাকে দিবে না। সেকেন্ডটা হচ্ছে দেখেন, এই ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা দিলাম সেই ক্ষেত্রে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ হায়ার দেন কি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ হায়ার দেন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। কোয়েশ্চেন হলো এটা কি সবসময় হবে কিনা? আনসার হচ্ছে এটা সবসময় হবে না। সবসময় যে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানি ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হবে সেটা হবে না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কখন টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানি ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হবে, এন্ড কখন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হবে। এই জিনিসটা আমাদের এখন নেক্সট আলোচনা। তো এই ক্ষেত্রে আমরা ধরেন আমি একটু সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে দেখি যে 2 বছর শেষে যে শেয়ারের দামটা 235 টাকা হলো, এটা 235 টাকা না হয়ে যদি আরো বেশি হতো। 2 বছর শেষে 35 টাকা হওয়া মানে কি সেকেন্ড বছরে আমি লস করছি, কারণ সেকেন্ড বছরের শুরুতে আমার শেয়ারের প্রাইস ছিল কত? 250। তো 250 থেকে কমে গেলে তো আমার সেকেন্ড বছরে কি লস, ডিভিডেন্ড 5 টাকা পাওয়ার পরেও লস, তাই না? সেকেন্ড বছরের শেষে যদি এটা 235 টাকা না হয়ে 400 টাকা হয় তাহলে কি হবে? আপনি খেয়াল করে দেখছেন সেকেন্ড বছরের শেষে যদি এই শেয়ারের প্রাইসটা 235 টাকা না হয়ে 400 টাকা হতো, তাহলে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন 49% হইতো, আর টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন 43.72% হইতো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন ইজ গ্রেটার দ্যান টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। একটু আগে যে উদাহরণটা দিলাম 235 টাকা ছিল,
তখন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে কি ছিল, কম ছিল। যখন সেকেন্ড বছর শেষে শেয়ার প্রাইস 235 জায়গায় 400 হয়ে গেল, তখন দেখেন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন 49% আর টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন রাফলি 44%। আরেকটা সিনারিও দেখি, ধরেন 250 টাকা এক বছর শেষে শেয়ারের প্রাইস, 2 বছর শেষে আমরা দুইটা সিনারিও দেখছি, একটা 235 আর একটা 400। শেয়ারের প্রাইস 400 না হয়ে বা 235 না যদি কমে যায় অনেক, 150 টাকা হয়, তাহলে দেখবেন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন নেগেটিভ, টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন নেগেটিভ। কিন্তু মানি ওয়েটেড রেট অফ রিটার্ন অনেক বেশি নেগেটিভ, হুইচ ইজ মানি ওয়েটেড রেট অফ রিটার্ন অনেক কম কম্পেয়ার টু কি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। তাহলে আমরা সেকেন্ড যে বিষয়টা দেখলাম যে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানি ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে কখনো বেশি কখনো কম। কখন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্নকে আউটপারফর্ম করবে, অথবা কখন টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানি ওয়েটেড রেট অফ রিটার্নকে আউটপারফর্ম করবে, সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা বলছি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন, তখন আমরা ধরছি কি এটা 1 টাকা শুরুতে আমি ইনভেস্ট করছি, আমি ধরে নিলাম আমি 1 টাকা ইনভেস্ট করেছি, বছর শেষে আমার ভ্যালুটা কত। যখন 235 টাকা ছিল তখন আমরা দেখলাম 2 বছর শেষে আমি এই যে শেয়ার প্রাইস ছিল 200 টাকা, 1 বছর শেষে 250 টাকা হলো, 2 বছর শেষে 335 টাকা হলো, 1 বছর পরে 5 টাকা ডিভিডেন্ড দিছে, 2 বছর পরে পার শেয়ারে 5 টাকা ডিভিডেন্ড দিছে। আমি যদি বছরের শুরুতে 1 টাকা ইনভেস্ট করতাম ইনক্লুডিং ডিভিডেন্ড, আমার 2 বছর শেষে 1 টাকা 1.224 হইতো, সেই অনুযায়ী এভারেজ রেট অফ রিটার্ন হয় 10.60%। দিস ইজ দ্য টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। মানি ওয়েটেড রেট অফ রিটার্ন যে জিনিসটা মেজার করে সেটা হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন, আমি বলছিলাম কি ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR, মানে যে রেটে ডিসকাউন্টিং করলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ অল দি ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো summation of all the present value will be equal to 0, সেটাই কি IRR, সেটাই মানি ওয়েটেড রেট অফ রিটার্ন ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে। এখন মানি ওয়েটেড রেট অফ রিটার্নে মানির ওয়েটের দ্বারা এফেক্টেড হয়। একটা জিনিস মাথায় রাখবেন, মানি ওয়েটেড রেট অফ রিটার্ন দিয়ে মানির ওয়েটের দ্বারা এফেক্টেড হয়। মানে কি, মনে করেন এই যে 10.63%, একটা মিউচুয়াল ফান্ড ওপেন এন্ড ফান্ড মনে করেন 10 বছর অপারেট করলো, 10 বছর অপারেট করে অন এন এভারেজে 10.63% রিটার্ন আর্ন করলো, হুইচ ইজ জিওমেট্রিক মিন। ওকে, যখন যখন ইনভেস্ট হয়েছে এভাবে ক্যালকুলেট করে আমরা জিওমেট্রি আমরা ধরে নিছি 1 টাকা ইনভেস্ট করলে 10 বছর পরে কত হতো, সেটা এভারেজ করে 10.63% রিটার্ন হয়েছে। ইন্ডিভিজুয়াল যারা মানে প্রত্যেকটা ইনভেস্টর যে ফান্ডে ইনভেস্ট করছে তাদের রিটার্ন মে নট বি 10.63%। তার কারণ হচ্ছে তারা যখন একটা ফান্ডে ইনভেস্ট করছে সবসময় একই অ্যামাউন্ট ইনভেস্ট করে না, কখনো বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করছে, কখনো কম অ্যামাউন্ট ইনভেস্ট করছে। আর নর্মালি মানুষ কি করে, যখন স্টক মার্কেটটা অনেক আপ থাকে, ওপেন এন্ড ফান্ডের ন্যাব অনেক বেশি থাকে, তখন মানুষের কাছে টাকাও থাকে বেশি, তখন মানুষের মধ্যে কনফিডেন্সও বেশি থাকে, তখন মানুষ বেশি করে টাকা ইনভেস্ট করে। আর যখন মার্কেটটা পড়ে যায় তখন তারা টাকা কি করে, উইথড্র করে। কিন্তু যখন সে উইথড্র করলো এরপরে যখন বাড়লো তখন কিন্তু তার কম অ্যামাউন্ট কম্পাউন্ড হলো। আর যখন সে আপ মার্কেটে ইনভেস্ট করলো, বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করলো, এরপরে মার্কেট পড়ে গেল, তখন কিন্তু বেশি অ্যামাউন্টটা নেগেটিভ রিটার্ন আর্ন করলো। তার মানে হচ্ছে মানি ওয়েটেড রেট অফ রিটার্নে দেখতে হবে আপনি টোটাল কত টাকা ইনভেস্ট করছেন, এর মধ্যে আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন কোন পিরিয়ডে ওয়েটটা বেশি। আমরা যদি খেয়াল করে দেখি আমাদের নেট ক্যাশ আউটফ্লো জিরোতে কত 200 আর ওয়ানে হচ্ছে 245। কিভাবে আসছে, শেয়ারটা কিনেছি 250 টাকা দিয়ে, কিন্তু আমি আগের শেয়ার থেকে ডিভিডেন্ড পেয়েছি 5 টাকা, তো আমার নেট ক্যাশ আউটফ্লো কত 245। তাহলে প্রথম বছরের শুরুতে মানে পিরিয়ড জিরোতে আপনি ইনভেস্ট করেছেন 200 আর ওয়ানে আপনি ইনভেস্ট করেছেন 245, আপনি টোটাল কত টাকা ইনভেস্ট করছেন 445, তাই না? 2 বছর শেষে শেয়ারের দাম 235 টাকা, দুইটা শেয়ার 235 টাকা করে বিক্রি করে দিলে 470, আর 5 টাকা করে ডিভিডেন্ড দিলে 10, হুইচ ইজ 480। আপনি টোটাল পেয়েছেন কত 480। আপনি টোটাল ইনভেস্ট করেছেন 445, টোটাল টাকা পেলেন 480। বেশি পেলেন না? অবশ্যই মানি ওয়েটেড রেট অফ রিটার্ন পজিটিভ হবে, বেশি পেলে পজিটিভ হবে, কম পেলে নেগেটিভ হবে। কিন্তু খেয়াল করে দেখেন 445 টাকা যে আপনি ইনভেস্ট করছেন এটা দুইটা পিরিয়ডে সমানভাবে ইনভেস্ট করেন নাই,
কোন পিরিয়ডে ওয়েটটা বেশি? সেকেন্ড পিরিয়ডে। সো সেকেন্ড পিরিয়ডে আপনার মানির ওয়েট বেশি। তাহলে সেকেন্ড পিরিয়ডে কোনটা? ডিভিডেন্ড। হ্যাঁ, হ্যাঁ 245 ইনভেস্ট করেছি। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথম পিরিয়ডে আমি কি করছি, ডিভিডেন্ডটা পেয়েছি আর টাকা ইনভেস্ট করছি। সো নেট আমি ইনভেস্ট করলাম কত? 245। 2 বছর শেষে আপনি যখন দুইটা শেয়ারই বিক্রি করে দিলেন, 470 টাকা পেলেন, ডিভিডেন্ডটাও তো আপনি পেলেন। ডিভিডেন্ডটা আমি কখনোই রিইনভেস্ট করি নাই। প্রথম পিরিয়ড শেষে যদি আমি ডিভিডেন্ডটা রিইনভেস্ট করতাম তাহলে কি হতো? ডিভিডেন্ডটা যদি আমি রিইনভেস্ট করতাম তাহলে, কারণ আমি আরো 250 টাকা দিছি আর ডিভিডেন্ড অলসো ইনভেস্ট করছি, তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্টটা হয়তো 255। কিন্তু আসলে তো আমি 5 টাকা পেয়েছি, 250 টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমার নেট আউটফ্লোটা কত? আপনি এভাবে চিন্তা করেন, আপনার পকেট থেকে কত টাকা গেল এন্ড পকেটে কত টাকা আসলো। বুঝে গেল? পকেট থেকে কিন্তু প্রথম বছর শেষে 245 টাকা গেল, কারণ 250 টাকা আউটফ্লো হলো আর 5 টাকা ইনফ্লো হলো। তারপর নেট আউটফ্লো হলো কত? 245। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, দুইটা পিরিয়ডে যে আপনি ইনভেস্ট করেছেন, ইয়ার ওয়ানে উইচ ইজ সেকেন্ড পিরিয়ডের শুরুতে আপনার বেশি ওয়েট দিয়েছেন। এখন দেখতে হবে সেকেন্ড পিরিয়ড আপনার পারফরমেন্স কেমন। যে পিরিয়ডে আপনার মানির ওয়েটটা বেশি, ওই পিরিয়ডের পারফরমেন্সের দ্বারা এটা ম্যাগনিফাইড হবে, হুইচ মিনস ওই পিরিয়ডে যদি আমার পারফরমেন্স খুব ভালো হয় তাহলে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হবে। আর ওই পিরিয়ডে যদি আমার পারফরমেন্স খারাপ হয় তাহলে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের চেয়ে কম হবে। যে কারণে আমরা দেখলাম সেকেন্ড পিরিয়ডে যদি এটা 400 হয়ে যায়, মানি ওয়েটেড রিটার্ন অনেক বেশি হচ্ছে। কারণ সেকেন্ড পিরিয়ডে 400 হওয়া মানে কি, সেকেন্ড পিরিয়ডে আপনি 62% রিটার্ন আর্ন করছেন, আর প্রথম পিরিয়ডে রিটার্ন আর্ন করছেন কত? 27.5%। আর সেকেন্ড পিরিয়ডে যদি 150 টাকা হয় শেয়ারের প্রাইস, প্রথম পিরিয়ডে আপনি আর্ন করছেন কত? 27.5%, কিন্তু সেকেন্ড পিরিয়ডে আপনি 38% লস করছেন। বেশি অ্যামাউন্ট ইনভেস্টেড ছিল কখন? সেকেন্ড পিরিয়ডে। ইনফ্যাক্ট সেকেন্ড পিরিয়ডে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 245 না, আসলে আরো বেশি। কারণ কি, আগের পিরিয়ডে যে টাকাটা ছিল ওটাও তো রিমেইন ইনভেস্টেড। বুঝা গেল? তার মানে হচ্ছে সেকেন্ড পিরিয়ডে যখন আপনি আরো 250 টাকা ইনভেস্ট করলেন, নেট আসলে 245, আপনার কিন্তু সেকেন্ড পিরিয়ড শুরুতে পোর্টফোলিওর ভ্যালু কত? ইউ হ্যাভ টু শেয়ার, দুইটার দাম কত? 250। আপনার আসলে কিন্তু 500 টাকা ইনভেস্টেড। সো হোয়াট এভার রেট অফ রিটার্ন উইল আর্ন, এটা কিন্তু 500-র উপরে আর্ন হবে। আর বছরের শুরুতে, প্রথম বছরের শুরুতে যেটা আর্ন করছেন সেটা 200-র উপরে আর্ন হয়েছে। সো 200-র উপরে যদি আপনি 10% আর্ন করেন, 20 টাকা হবে। পরের বছর যখন আপনি 500-র উপরে 10% লস করবেন, 50 টাকা লস করবেন, নেটে আপনার অ্যামাউন্টটা কি হবে? কমে যাবে। সো দেখা যাবে যা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন তা অ্যামাউন্ট পান নাই, কিন্তু দেখা যাবে যে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ওটাকে রিফ্লেক্ট করতে পারবে না। তাহলে বটম লাইনটা কি? মানির ওয়েটের দ্বারা এফেক্টেড হয় কে? মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মানির ওয়েটের দ্বারা এফেক্টেড হয় না। টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন মেজার করে যে সবাইকে যদি আমি 1 টাকা দিতাম তাহলে কে কেমন পারফর্ম করতো। তাহলে এখানে আপনাদের সবাইকে যদি আপনার পোর্টফোলিও ম্যানেজার হয়ে থাকেন, আপনাদেরকে যদি এভাবে আমি টাকা অ্যালোকেট করে দেই, দেখা যাবে যে এক একজনের মানি ওয়েটেড রেট অফ রিটার্ন এক এক রকম হবে। কারণ এক একজন টাকা এক এক সময় কি করবেন? ডিপ্লয় করবেন এক এক অ্যামাউন্ট। সবাই যদি সেম স্টক কিনে থাকেন, দেখবেন যে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন কি হবে? সেম হবে। তাহলে এখানে বিষয়টা হলো কখন আমি মানি ওয়েটেড রেট অফ রিটার্ন ইউজ করব, কখন আমি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন ইউজ করব। মানি ওয়েটেড রেট অফ রিটার্ন আপনি ইউজ করবেন যখন আপনার মানিটা ডিপ্লয় করার কন্ট্রোল আছে। মনে করেন আমি একজন ইনভেস্টর, আমি আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিয়েছি এবং আমি বলছি যে আপনি আপনার মতো করে ইনভেস্ট করেন, ডিসক্রিপশন দিয়েছি। when you invest, when you withdraw, you decide, you have the discretion.
মোস্ট ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজারদের এই ডিসক্রিপশনটা থাকে না। ফর এক্সাম্পল ওপেন এন্ড ফান্ডের যে পোর্টফোলিও ম্যানেজার, তার এই ডিসক্রিপশনটা নাই কখন টাকা বেশি আসবে এবং কখন টাকা আউটফ্লো হবে। এটা ডিপেন্ড করে কার উপরে? ফান্ডের ইউনিট হোল্ডারদের উপরে। তো যখন অনেক মার্কেট ডাউন, সে হয়তো ইউনিট হোল্ডারদের কাছে যে বলবে যে এখন মার্কেটটা ডাউন, আপনারা একটু বেশি করে ইনভেস্ট করেন। কিন্তু ওরা বলবে যে আমরা তো এখনই লসে আছি, টাকাও নাই, আর তোমার তো পারফরমেন্স খারাপ, দাদা আমি তো টাকা ইনভেস্ট করবোই না, দাদা আমি টাকা কি করবো? উইথড্র করবো। তো যখন আপনি টাকাটা উইথড্র করবেন, তখন তো আপনার টাকার অ্যামাউন্টটা কমে গেল, কিন্তু ওই সময় তো মার্কেটটা কি ডাউন। ওই সময় যদি আপনি বেশি টাকা ইনভেস্ট করতেন, তাহলে লাভটা কি হতো? বেশি হতো। তো যদি আপনার অ্যাজ এ পোর্টফোলিও ম্যানেজার মানি ইন এন্ড আউটের উপরে আপনার কন্ট্রোলটা না থাকে, তাহলে আপনাকে মানি ওয়েজে রেট অফ রিটার্ন দিয়ে বিচার করাটা আসলে লজিক্যাল হবে না। কারণ এই যে রিটার্নটা আসতেছে, এটা বিকজ অফ ইনফ্লো এন্ড আউটফ্লো, যেখানে আপনার কি নাই? কন্ট্রোল নাই। তখন টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন দিয়ে মেজার করা হয়। এই কারণে যত মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে যারা, ওপেন এন্ড বলেন, ক্লোজ বলেন, এখানে মানি ওয়েটেড রেট অফ রিটার্ন না দিতে কি করা হয়? টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন দেয়। ক্লোজ এন্ডে তো মানি ওয়েটেডই দেখা হচ্ছে, ফ্যাক্টরি টাকা দিয়ে দেয়। ক্লোজ এন্ডে দেখতে পারেন, কারণ ক্লোজ এন্ডে আলটিমেটলি আইআরআর ইজ দা মেইন অ্যামাউন্ট। তো ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াসলি টাকা ইন এন্ড আউটফ্লো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি হবে? টাইম ওয়েটেড রেট অফ রিটার্নটা ইউজ করা হবে। আর ক্লোজ এন্ডে ওই সমস্যাটা হবে না, কারণ ফান্ড থেকে কখনোই টাকা চলে যাচ্ছে।